প্রিয় শিক্ষার্থীরা, বনমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজের উদ্যোগে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয় পড়ব। আজকে আমরা পদার্থবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, চতুর্থ অধ্যায়, কাজ, ক্ষমতা, শক্তি। এখান থেকে প্রতি বছরই এক সেট সৃজনশীল পরীক্ষা থাকে। যেহেতু দশম শ্রেণীর পরীক্ষা খুব নিকটেই, এজন্য আমরা দশম শ্রেণীর এর আগেও আমরা যখন আলোচনা করছি, আমরা বেসিক্যালি সৃজনশীলের উপর বেশি গুরুত্ব দিছি। আমরা আজকে এই অধ্যায়ের উপর সৃজনশীল নিয়েই বেশি পড়ব, সাথে সৃজনশীল সলভ করার জন্য আনুষঙ্গিক যে বিষয়গুলো নাম বললেই না, সেগুলো খুব সংক্ষিপ্ত আলোচনা করব। চলো শুরু করা যাক। যে আমরা আজকে মূলত পড়ব কাজ, শক্তি এবং ক্ষমতা, এই তিনটা টপিক্সের উপর আমরা এই দুইটা আজকে পড়ব। আর তোমার মনে রাখবা যে এখান থেকে আসলে দুইটা টাইপের সৃজনশীল আসে। এটা হচ্ছে কাজ এবং শক্তি মিলে একটা টাইপ, সেটা তুমি ধরতে পারো যে টাইপ 1, আর ক্ষমতা সেটা হচ্ছে টাইপ 2। ঠিক আছে, ইন্ডিভিজুয়াল। আর অনেক সময় এই টাইপ 1 টাইপ 2 এই দুইটা মিলেও আসে। টাইপ 3 আরেকটা আছে, সেটা হচ্ছে তোমার ধরো যে কর্মদক্ষতা। আগামী ক্লাসে আমরা ক্ষমতা এবং কর্মদক্ষতা পড়বো। আজকে আমরা এই দুটো টপিক্সে আলোচনা করার চেষ্টা করবো। চলো শুরু করি। কাজ। কাজ কি জিনিস? কাজ হচ্ছে আমি যদি একটা বস্তুর উপর বল প্রয়োগ করি, তাহলে যদি বস্তুটা বলের দিকে সরণ হয়, তাহলে বল এবং সরণের গুণফলকে কাজ বলে। তার মানে একটা জরুরি কথা এখানে হচ্ছে যে কাজের ক্ষেত্রে বলের সাথে সাথে সরণ হওয়া জরুরি। কোনো কিছু করাকে যেমন কাজ বলি আমরা সাধারণভাবে, সেটা আমরা পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ না। বল প্রয়োগ করার সাথে যদি সরণ হয় তাহলে সেটা কাজ। আর এখানে তাহলে ডিপ বিষয়টা হচ্ছে আসলে সরণের। সরণ জিনিসটি কি তোমাদের মনে আছে? সরণ হচ্ছে যে একটা বস্তু যেখানে আছে, সেই যেখানে ছিল আর যেখানে গেছে, এই দুইটার মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব। সরলরৈখিক দূরত্ব, সরলরৈখিক দূরত্ব মানে হচ্ছে সর্বনিম্ন দূরত্ব। মনে করো আমি এ থেকে বিতে এইভাবে আসতে পারি, এই পথ দিয়েও আসতে পারি, অথবা আমি এরকম করে আসতে পারি। তুমি চিন্তা করে দেখো, এইভাবে বা এইভাবে, বা আমি যদি ঢেউ খেলায় আসি, বা আমি যদি এইভাবে ঘুরে ঘুরে এইখানে আসি, তাহলে এক এক সময় কিন্তু আমার এক এক পরিমাণ পথ অতিক্রম করা লাগবে। কিন্তু সরণ আমার প্রতি ক্ষেত্রে এইখানকার এ এবং বি বিন্দুর সরলরৈখিক দূরত্ব। তার মানে সরণের ক্ষেত্রে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তুমি কোন পথ দিয়ে আসলা, এটা ইম্পর্টেন্ট না, তুমি কোথায় ছিলা এবং কোথায় গেছো, তার মধ্যবর্তী সর্বনিম্ন যে দূরত্বটা, সেটা হচ্ছে কি সরণ। যেমন কোনো একটা লোক যদি মনে করো একটা বস্তা মাথায় নিয়ে একটা বৃত্তাকার পথে এরকম 2 বার চক্কর দিয়ে এসে দাঁড়ায় রয়েছে, কারণ সে মনে হয় যে আমি অনেক পথ ঘুরে আসছি। সে আসলে যেখানে আছে ওখানেই ছিল, মানে তার সরণ শূন্য, তার আসলে কাজ শূন্য। তার মানে কাজ বোঝার জন্য সরণটা ক্রিটিক্যালি বোঝা খুব জরুরি। আচ্ছা, যাই হোক, যেটা বলতেছিলাম সরণ সম্বন্ধে একটু বলে দিলাম যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বস্তুর সরণ বলের দিকে হয়, বল যেদিকে সরণ সেদিকে, তাহলে বল এবং সরণের গুণফলের কাজ বলে। এখন তোমার কোশ্চেন আসতে পারে যে স্যার আমরা সচরাচর যেই দিকে বল প্রয়োগ করি সেই দিকে সরণ নাও হইতে পারে। যেমন আমি বস্তুর এইদিকে বল প্রয়োগ করলাম, বস্তুর এইদিকে চলে গেল, যেই দিক বল প্রয়োগ করছি তার সাথে থিটা কোণ করে অন্যদিকে চলে গেলো, তখন আমি কাজটা কীভাবে কাউন্ট করবো? তখন আসলে হচ্ছে আমরা একটা কনসেপ্ট জানি যে যেই দিক বরাবর বল প্রয়োগ করছি সেই দিক বরাবর সরণের লম্ব উপাংশ নিতে হইব। লম্ব উপাংশ ব্যাপারটা কি? তুমি দেখো যে আমি এই বরাবর একটা লাইট ধরি এখানে, ঠিক আছে, তাহলে দেখা যাব যে এর একটা ছায়া x অক্ষ বরাবর পড়ব, মানে x অক্ষ বরাবর বল প্রয়োগ করছিলাম, সরণ হয়েছে এই দিকে, তাহলে x অক্ষ বরাবর সরণের একটা ছায়া পড়ব যদি আমি উপরে লাইট ধরি। এই যে ছায়াটুক পড়ব, এই ছায়াটুক হচ্ছে উপাংশ। তখন আসলে যেটা নিতে হয় যে তখন যে দেখো এই দিক হচ্ছে যদি x অক্ষ বরাবর বল প্রয়োগ করি আর বস্তু যদি x অক্ষের সাথে থিটা গুণ করে s সরণ হয়, তাহলে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। ভূমি অতিভুজের মধ্যে কজ, ভূমি বা অতিভুজ। তাহলে x ইকুয়াল টু যেটা দাঁড়ায় যে s cos থিটা, তখন কাজ হয় যে বল ইন্টু সরণের উপাংশ, সরণের উপাংশ হচ্ছে s cos থিটা। তার মানে হচ্ছে এরা কাজ ডিরেক্ট যখন আমি যেদিকে বল প্রয়োগ করতেছি বস্তুটা সেই দিকে সরণ হয়, আর এই কাজটা হচ্ছে যখন আমি যেদিকে বল প্রয়োগ করতেছি সেই দিকে সরণ না হইয়া তার সাথে থিটা কোণ করে যদি বস্তুটা সরে যায়। এই ছিল কাজের দুটো রাশিমালা। এই রাশিমালাটা প্রায় পরীক্ষায় 2 নম্বর প্রশ্ন, জ্ঞানমূলকের পরে উন্নয়নমূলক প্রশ্নে প্রায় এই প্রশ্নটা আসে যে এই কাজের fs cos থিটা কীভাবে আসলো। এবার দেখো আমরা কাজের হচ্ছে একক বের করবো। কাজের একক হচ্ছে বলের একক আমরা জানি নিউটন, আর সরণের একক হচ্ছে মিটার। এই দুইটার একসাথে বলা হয় জুল। খেয়াল করো, যেটা বড় হাতের, আর আমরা এর আগে জানি যে বড় হাতের অক্ষরে কোনো কিছু একক লেখা মানে হচ্ছে এটা আসলে একটা বিজ্ঞানীর সম্মানার্থে রাখা হয়েছে, আসল একক না। আসল একক হচ্ছে এখানে নিউটন মিটার, আর জুল হচ্ছে কাজের একটা আক্ষরিক একক, এটাই এসআই একক। তোমার কেউ যদি জিজ্ঞেস করে কাজের একক কি, তোমার জুল বলতে হবে, কিন্তু তোমার বুঝতে হবে যেটা বিজ্ঞানীর সম্মানার্থে রাখা হয়েছে আসল একক নিউটন মিটার। এখন তো প্রশ্ন আসতে পারে স্যার এখানে এনও তো বড় হাতের, তাহলে এনটাও তো কোনো বিজ্ঞানীর নাম। হ্যাঁ, এন হচ্ছে বলের একক, আমরা বল ইকুয়াল টু জানি F ইকুয়াল টু mv।
তাহলে ভরের একক কেজি আর ত্বরণ একক মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই দুটোর একসাথে নামকরণ করা হয়েছে নিউটন, বদলক নিউটন নাম সম্মানার্থে। এখন তুমি চিন্তা করে দেখো, আমি যদি এখানে আসল একদম প্রকৃত এককটা এক বের করতে চাই, তাহলে নিউটনের জায়গায় যদি আমি এটা বসাই কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার আর মিটার, তাহলে যেটা দাঁড়ায় কেজি মিটার 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 স্কোয়ার আর সেকেন্ড প্লাস 2, তাহলে এই যে আমি দেখো কটা গুল দিলাম, 3টা। কাজের একক নিউটন মিটার, জুল, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। বহুপদী বহু নির্বাচনীতে যখন তোমার জানতে চাওয়া হইব যে নিচের কোনটি কাজের একক, তুমি জুল দেখলেই খুশি হয়ে যাবে যে কাজের একক তো জুল, আসলে বাকি দুটো কাজের একক, ঠিক আছে। অনুভব যদি আমরা মাত্রা বাইর করি, তাহলে দেখো বলের মাত্রা কি এম এল 3/2 এবং হচ্ছে স্বর্ণের মাত্রা হচ্ছে এল, তাহলে কাজের মাত্রা যেটা দাঁড়ালো এম এল স্কোয়ার 3/2। আর এখানে ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে কাজ, এটা স্কেলার রাশি। স্কেলার রাশি তোমরা জানো যে যেই রাশি পরিমাপ করার জন্য শুধু মানের প্রয়োজন, দিকের প্রয়োজন নাই, সেটা স্কেলার রাশি। আর ভেক্টর রাশি যেটা পরিমাপ করার জন্য মান এবং দিক দুটাই প্রয়োজন, সেটা হচ্ছে ভেক্টর রাশি। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখো যে বল এটা একটা ভেক্টর রাশি, স্মরণ এটা একটা ভেক্টর রাশি, তাহলে দুইটা ভেক্টর গুণ করে আমি কী পাইলাম, একটা স্কেলার পাইলাম। এখানে তুমি মনে রাখবা যে যদি একটা স্কেলারের সাথে একটা ভেক্টর গুণ করা হয় তাহলে সবসময় রাশিটা ভেক্টর হয়, আর যদি একটা ভেক্টরের সাথে ভেক্টর গুণ করা হয় তাহলে রাশিটা ভেক্টর হইতে পারে, স্কেলারও হইতে পারে। যেমন এখানে বল ভেক্টর রাশি, স্বর্ণ ভেক্টর রাশি, গুণ করার পর আমি যেটা পাইলাম সেটা স্কেলার রাশি। আর দুটো ভেক্টর গুণ করার পর ভেক্টর পাওয়া যায় বা স্কেলার কেন কীভাবে পাওয়া যায় সেটা তোমরা ইন্টারমিডিয়েটে পড়বা, সেটা ইন্টারমিডিয়েটের জন্য থাকলো, ঠিক আছে। এবার হচ্ছে আমরা দেখো পরীক্ষা প্রায় আসে যে 10 জুল কাজ বলতে কি বুঝো, 10 জুল। এখান থেকে একটা চিন্তা করে দেখো, জুল যখন তুমি দেখবা যে এককটা কোন বিজ্ঞানের নাম অনুসারে, সেখান থেকে আসলে আইডিয়াল কোনো এক্সপ্লেনেশন পাওয়া যায় না। তুমি প্রকৃত এককটা চিন্তা করো, জুল কোত্থেকে আসছিল, নিউটন মিটার থেকে। এই যে এখন তুমি আইডিয়া করতে পারবে, এই যে 10 নিউটন বল প্রয়োগ করলেই যদি বস্তুটা বলের দিকে 1 মিটার স্মরণ হয়, তাহলে সেটা হচ্ছে আসলে 10 জুল কাজ। 10 জুল কাজ বলতে বুঝি, এটা তুমি ইচ্ছা করলে এইভাবে লিখতে পারো যে 1 মিটার ইন্টু 10 নিউটন, তার মানে 10 নিউটন বল প্রয়োগ করলে 1 মিটার স্মরণ হইব। অর্থাৎ তুমি এইভাবে লিখতে পারো যে 1 নিউটন ইন্টু 10 মিটার। আরও তুমি যতভাবে 10-এর দুইটার সংখ্যা গুণফল আকারে প্রকাশ করতে পারো ততভাবে আসলে কত জুল কাজ এটা বলা যায়। তারপর কাজের প্রকারভেদ হচ্ছে কাজ 3 প্রকার, ঠিক আছে। একটা হচ্ছে ধনাত্মক কাজ, 2 নম্বর হচ্ছে ঋণাত্মক কাজ, 3 নম্বর হচ্ছে শূন্য কাজ। যেহেতু আমরা শিখলাম যে আমরা যেদিকে বল প্রয়োগ করি সেদিকে যদি বস্তুটা স্মরণ না হয় এবং তার মাঝে একটা থিটা কোণ থাকে, তাহলে কাজের যে সূত্র W=Fs cos থিটা। এখন আমরা জানি যে এই যে কজের মান, এই কজের মান কিন্তু ধনাত্মক হইতে পারে, ঋণাত্মক হইতে পারে, আবার শূন্য হইতে পারে। এই কজের উপর ডিপেন্ড করে, কজের উপর না এক্স্যাক্টলি থিটার উপরে, কজ তো একটা অপারেটর, থিটার উপর ডিপেন্ড করে। থিটাটা কি ছিল মনে আছে, যে বল এবং স্মরণের মধ্যবর্তী কোণ, এদিকে বল এদিকে স্মরণ, বল এবং স্মরণের মধ্যবর্তী কোণের উপর ডিপেন্ড করে মূলত কাজ 3 প্রকার, ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ আর হচ্ছে শূন্য কাজ। ধনাত্মক কাজ কি তুমি এটা ফিল করতে পারো, তার আগে চলো প্রথমে শূন্য কাজ। আমরা জানি থিটা মান যখন 90 ডিগ্রি, মানে কজ 90 ডিগ্রি, তার মান হচ্ছে শূন্য। তাহলে তুমি যতই বল দাও আর যতই স্মরণ হোক, যদি তুমি বল এবং স্মরণ পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখো, সেখানে আসলে কোনো কাজ হবে না। তার মানে হচ্ছে শূন্য কাজ হচ্ছে যখন থিটা এগুলো 90 ডিগ্রি। এবার আসি ধনাত্মক আর ঋণাত্মক কখন। ধনাত্মক কাজ হচ্ছে তুমি চিন্তা কজের মান আমি কখন ধনাত্মক পাই। দেখো আমরা জানি যে কজ এবং সাইনের মান সর্বোচ্চ +1, সর্বনিম্ন হচ্ছে -1। কজ এবং সাইনের মান এটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এর মানটা সবসময় -1 থেকে সর্বোচ্চ +1 পর্যন্ত হয়, এর বাইরে যায় না। এটাই হচ্ছে এই কজ এবং সাইনের মানের রেঞ্জ। তাহলে তুমি দেখো 90-এর জন্য 0, তাহলে 0 যখন আমি পেয়ে গেলাম সংখ্যা রেখায়, তুমি এমনি ফিল করতে পারো যে 0 থেকে যদি এদিকে পারি তাহলে প্লাস, এদিকে পারলে কি মাইনাস। যেহেতু 90-এর জন্য 0 থিটা, তার মানে 90 যদি বাড়ি সামনে বাড়ি হয় প্লাস হইব, 90 যদি পিছনে আসি অথবা মাইনাস হইব, কারণ 0-এর এই পাশ আর ওই পাশে হয় প্লাস আছে না মাইনাস আছে। এক্স্যাক্টলি তাই 90-এর ঠিক কাছাকাছি মান তুমি ধরো একদম মনে করো যে 89.999 এই পর্যন্ত আসলে থিটার মানটা পজিটিভ। তুমি দেখো কজের মান যতই বসাও 89.99, 90-এর আগ পর্যন্ত পজিটিভ। আর 90 যখন তুমি পরে যাবা তখন হচ্ছে থিটাটা নেগেটিভ। যেমন কজ 0 ডিগ্রির জন্য, কজ 0 ডিগ্রির জন্য থিটার মান হচ্ছে 1 সর্বোচ্চ মান, আর কজ 180 ডিগ্রির জন্য -1 কজের সর্বনিম্ন মান। তার মানে এখান থেকে আমি বলতে পারি যে থিটার ভ্যালুটা যদি 90 হয় তখন কাজটা হচ্ছে 0, আর যদি থিটার ভ্যালুটা 90 থেকে বড় হয়
সরি 0 থেকে বড় 90 থেকে কি ছোট, তখন কাজটা হচ্ছে ধনাত্মক। এখন যখন 0 তখন কিন্তু 1, সেটাও ধনাত্মক। তার মানে নট 0 থেকে বড়, 0 সমান হলে চলবে। তার মানে থিটা মান 0 থেকে বড় অথবা সমান, কিন্তু অবশ্যই 90 থেকে ছোট। 90 হইলেই 0, বেশি হইলে কি ঋণাত্মক। তার মানে ঋণাত্মক কাজের সংখ্যা হচ্ছে 90 থেকে বড়, 180 থেকে ছোট। আবার দেখো 180 মানে -1, তার মানে হচ্ছে কি 180 থেকে ছোট অথবা সমান। এই হচ্ছে ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ আর শূন্য কাজ। ইনপ্র্যাকটিক্যালি তুমি নিজেও ফিল করতে পারবা। যেমন মনে করো 90 থেকে ছোট, এই কথা মানে কি 90 থেকে ছোট চিন্তা করে দেখো, এই যে একটা বস্তু আমি এইদিকে বল প্রয়োগ করলাম, তার স্বর্ণ এইদিকে, তাহলে বল এবং স্বর্ণ যদি একই দিকে হয় তার মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। এখন বল এদিকে প্রয়োগ করলাম, স্বর্ণ এদিকে হইলো, তুমি দেখো তুমি যদি লাইট ধরো তাহলে কিন্তু স্বর্ণের উপাংশ তুমি যেদিকে বল প্রয়োগ করছো সেদিকে বড় পাইতেছো। তুমি যতই উপরে উঠাও, আস্তে আস্তে উপরে উঠাও, ঠিক যখন সোজা হয়ে যাব, এখানে যদি তুমি একটা লাইট ধরো তুমি কিন্তু বলের দিকে আর কোনো উপাংশ পাবা না। তার মানে যখন ঠিক 90 হয়ে যায় তখন আমি যে বল প্রয়োগ করলাম তার স্বর্ণের বলের দিকে কোনো উপাংশ নাই। বল যদি আবার তুমি এদিকে চলে আসো তখন তুমি আবার লাইট ধরে দেখবা যে এই দিক বরাবর একটা উপাংশ পাওয়া যেতেছে। তার মানে হচ্ছে সেটা হচ্ছে এক্সের নেগেটিভ দিকে, এটা এমনি ফিল করা যায়। এ কথার অর্থ হচ্ছে যে আমি যে এই বস্তুটা ছেড়ে দিই তাহলে কী ধরনের কাজ হয়, ধনাত্মক কাজ হয়। যেমন দেখো বল যেদিকে, এই বস্তুটা নিচে পড়ার কারণ কি, কারণ হচ্ছে ত্বরণ। ত্বরণ কী কারণে সৃষ্টি হয়, বলের কারণে। এই বল কে দিতেছে, পৃথিবী দিতেছে, অভিকর্ষ বল। তাহলে অভিকর্ষ বলের কারণে বস্তু নিচের দিকে পড়ে, তাহলে অভিকর্ষ বল যেদিকে পৃথিবীর সেন্টারের দিকে, তেমনিভাবে স্বর্ণ ওই দিকে, এই জন্য এটা ধনাত্মক কাজ। বল এবং স্বর্ণ একই দিকে। আবার দেখো একটা রাষ্ট্র যেন ভূমি থেকে উপরে উঠাই তাহলে অভিকর্ষ বল নিচের দিকে, বস্তু স্বর্ণ বিপরীত দিকে, এটা হচ্ছে ঋণাত্মক কাজ। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ যে আলোচনা করলাম এই আলোচনা থেকে তোমার বেসিক্যালি ক, খ এবং তুমি নৈতিক সলভ করার জন্য তোমার খুব কাজে লাগবো। এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে দেখো W = FS cos θ। তো FS cos θ যদি হয়, আমরা জানি কজের সর্বোচ্চ মান কত, +1। কজের সর্বোচ্চ মান হচ্ছে +1। কখন, যখন থিটা মান হচ্ছে 0। থিটা 0 মানে কি বল আর স্বর্ণ একই দিকে। এটা যদি +1 হয় তাহলে W কি দাঁড়ায়, FS। আর যদি কজের সর্বনিম্ন মান কি -1, তাহলে যদি -1 কখন, যখন থিটাগুলো 180 ডিগ্রি, বল আর স্বর্ণ সম্পূর্ণ বিপরীত দিকে, তখন কি হয়, -FS। আচ্ছা, এখান থেকে কী ফিল করা যায়, এখান থেকে ফিল করা যায় যে কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করি তাহলে তার স্বর্ণ হয়, তাহলে সর্বোচ্চ যে কাজ হইব বল আর স্বর্ণের গুণফল, সর্বনিম্ন যে কাজ হইব সেটা হচ্ছে বল এবং স্বর্ণের কি ঋণাত্মক গুণফল। যেমন একটা নৈবিত্তিক দেখো, আমরা যদি সলভ করি, যে আমি বললাম যে 5 নিউটন বল প্রয়োগ করায় কোনো বস্তুর 10 মিটার স্বর্ণ হলো। ঠিক আছে, 5 নিউটন বল প্রয়োগ করা 10 মিটার স্বর্ণ হলে নিচের কোনটি অসম্ভব, নিচে কোনটি অসম্ভব। মুখে এখানে আমি দিয়ে দিলাম যে 50 জুল, আমি ক্ষতে দিয়ে দিলাম 20 জুল, গতে দিয়ে দিলাম 80 জুল, গতে দিয়ে দিলাম -30 জুল। এখন তুমি চিন্তা করছো কোনটা অসম্ভব। এই দেখো 50 জুল কখন, যখন 5 আর 10 গুণ করি 50, এর কাজের সর্বোচ্চ মান। আর সর্বনিম্ন মান কত হইব, সর্বোচ্চ মান হচ্ছে 50 জুল আর সর্বনিম্ন মান হচ্ছে -50 জুল। এখন তুমি দেখো 50 জুল ঠিক আছে হইতে পারে, 20 জুল হইতে পারে, কিন্তু 80 জুল কোনোদিন হওয়া সম্ভব না। আমরা একটু আগে দেখলাম যে কাজের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান হয় বল এবং স্বর্ণের ধনাত্মক গুণফল এবং স্বর্ণের ঋণাত্মক গুণফল। তো -3 সেটাও হওয়া সম্ভব, কারণ কাজের মান -50 পর্যন্ত হওয়া সম্ভব। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল কাজ নিয়ে কথাবার্তা। এবার চলো আমরা শক্তি পড়ি। শক্তি কাকে বলে, এনার্জি। শক্তি হচ্ছে কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। এখন দেখো কাজ করার সামর্থ্য মানে কি, তার যত বেশি শক্তি তত কাজ করতে পারবো। এখান থেকে ফিল করা যায় যে কাজ আর শক্তি আসলে এক্সাক্ট একই কথা। দেখো আমি আবার রিপিট করতেছি, এটা যদি তুমি বুঝতে পারো যে অনেক বড় বড় সৃজনশীল তোমার সলভ হয়ে যাব। যেখানে তুমি যা কাজ করছো ওইটাই বস্তুর মধ্যে শক্তি হিসাবে সঞ্চিত হয়, আর তার যতটুকু শক্তি থাকে সে অতটুকুই কাজ করতে পারে। এই কথার অর্থ হচ্ছে কাজ আর শক্তি একই কথা। ঠিক আছে, তার মানে হচ্ছে আমাদের কাজ ছিল স্কেলার রাশি, শক্তি স্কেলার রাশি। কাজের একক ছিল হচ্ছে জুল, শক্তির একক কি জুল। কাজের মাত্রা ছিল ml² T⁻², শক্তির মাত্রা কি ml² T⁻²। ঠিক আছে, এখানে তোমার একটা বলে রাখি যে শক্তির
আগে মানে আমরা যে শক্তির যে একক, তার আগে একটা একক ব্যবহার করা হতো, সেটা হচ্ছে ক্যালোরি। ঠিক আছে, তোমরা পড়ছো বোধ হয় যে তাপের, বস্তুর উপর তাপের প্রভাব এই অধ্যায়। সেই ক্যালোরি এবং জুলের মধ্যে সম্পর্ক হচ্ছে যে 1 ক্যালোরি সমান 4.2 জুল। ঠিক আছে, এটা একটা খুব জরুরি ব্যাপার। তাহলে শক্তির একক, মাত্রা আর কনসেপ্ট এক্সাক্ট কাজের মতো, এই কথাটা শুনতে যত সহজ, অ্যাপ্লাই করা তত কঠিন। মানে এই কথা যদি তুমি ভিতর থেকে ফিল না করো, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে না। তুমি সবসময় কাজ আর শক্তির আলাদা করে চিন্তা করবে, আসলে দুটো একই জিনিস। ঠিক আছে, এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে শক্তির প্রকারভেদ। শক্তির প্রকারভেদ, আসলে শক্তির এক্সাক্ট কোনো ক্লাসিফিকেশনে ভাগ করা যায় না, কিন্তু মোটামুটি সায়েন্টিস্টরা শক্তির 2 ভাগে ভাগ করছে। একটা হচ্ছে তোমার রিনিউয়েবল এনার্জি, আর একটা হচ্ছে নন রিনিউয়েবল এনার্জি। রিনিউয়েবল এনার্জি মানে হচ্ছে কি? রিনিউয়েবল এনার্জি মানে হচ্ছে যে যেই শক্তিটা বারবার উৎপাদন করা যায়, ঠিক আছে, সেটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি। আর নন রিনিউয়েবল এনার্জি যেটা হচ্ছে বারবার উৎপাদন করা যায় না। আমরা এই চ্যাপ্টার মূলত এই রিনিউয়েবল এনার্জি নিয়ে পড়ব। ঠিক আছে, যে শক্তির পক্ষে বা রিনিউয়েবল এনার্জি, নন রিনিউয়েবল এনার্জি। রিনিউয়েবল এনার্জি মানে হচ্ছে নবায়নযোগ্য শক্তি। নবায়নযোগ্য শক্তি মানে হচ্ছে যেটা বারবার, যে মানে শক্তির সোর্স শেষ হইব না, শক্তিটা আমি বারবার ইউজ করতে পারবো। আর অনবায়নযোগ্য শক্তি হচ্ছে যেটা বারবার ইউজ করা যাবে না। আমরা এই অধ্যায়ে মূলত এই যে নন রিনিউয়েবল এনার্জি এটা নিয়ে পড়বো। আর রিনিউয়েবল এনার্জি নিয়ে আসলে অনার্স মাস্টার্স পড়ানো হয়। রিনিউয়েবল এনার্জি হচ্ছে প্রায় 9 প্রকার। ঠিক আছে, আর হচ্ছে নন রিনিউয়েবল এনার্জি, সেটাও 9 প্রকার। প্রায় 9 ধরনের নন রিনিউয়েবল এনার্জি আমরা প্রকৃতি দেখি। তার মধ্যে হচ্ছে তোমরা জানো যে যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, চৌম্বক শক্তি, তারপর হচ্ছে তোমার রাসায়নিক শক্তি, পারমাণবিক শক্তি, এই প্রায় 9 প্রকারের শক্তি আছে। ঠিক আছে, নন রিনিউয়েবল এনার্জি। আমরা আজকে এই পর্যন্তই, আমরা ক্লাস দীর্ঘায়িত করলাম না। তোমরা এই কনসেপ্টটুকু দেখবা। আগামী ক্লাস আমরা ডিরেক্ট এই কনসেপ্ট ব্যবহার করে যে কীভাবে শক্তির প্রবলেম, কাজক্ষমতা শক্তির প্রবলেম সলভ করা যায় সেগুলো পড়বো, এবং হচ্ছে ক্ষমতা এবং কর্মদক্ষতাও আমরা আগানোর চেষ্টা করবো। আমরা ম্যাক্সিমাম 2টা বা 3টা ক্লাসের মধ্যেই কাজক্ষমতা শক্তি অধ্যায় শেষ করবো। আশা করি তুমি আমাদের ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখলে তুমি প্রবলেম সলভ করতে মনোযোগ সহজ, তুমি পরীক্ষা অ্যান্সার করতে পারবা। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।